গণভোট না জাতীয় নির্বাচন, এই প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সংবাদ বিশ্লেষণে, আমাদের নিয়মিত আয়োজনে। আমরা কথা বলতে চাই যে আমরা পাবলিক পারসেপশনে দেখতে পাই যে বারবার একটা প্রশ্ন আসছে যে গণভোট হবে আগে না জাতীয় নির্বাচন আগে হবে, গণভোটটা কি, এটা নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আনোয়ার সাদাত টুটুল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাকে স্বাগত। আমরা একটু বারবার একটু জিনিস নিয়ে বেশ কিছুদিন যাবতীয় যদি আপনি মাঠে ঘাটে যে জায়গায় যান, আপনারা যেহেতু রাজনীতি করেন, দেখবেন যে গণভোট, জাতীয় নির্বাচন, নানা ধরনের প্রশ্ন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, নানা জায়গায় হ্যাঁ না, কেউ জরিপ করছে, ব্যক্তিগতভাবে জরিপ করছে, কেউ আবার টেলিভিশন পত্রিকা নানা জায়গায় জরিপ করছে, আগে হ্যাঁ হওয়া ভোট হওয়া উচিত, না ভোট হওয়া উচিত, আবার ক্যাম্পেইন চলতেছে, গান চলতেছে, নানা এই হ্যাঁ ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে। আসলে এই যে গণভোটটা, গণভোট না জাতীয় নির্বাচন, এই প্রশ্নে আপনারা কি বলতে চান? আমরা তো বলতেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন ইস্যুতে যে বিতর্ক, এইখানে প্রত্যেক দলেরই একটা মতামত কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনে দিয়েছিল। সেখানে গণভোটের ব্যাপারেও সবাই প্রায় একমত ছিল এবং জাতীয় নির্বাচনের ব্যাপারেও একমত ছিল। ইস্যু ছিল যে গণভোটটা কি জাতীয় নির্বাচনের আগে হবে না যে গণভোটটা জাতীয় নির্বাচনের পরে হবে। তো সেখানে বিএনপির কথা ছিল যে গণভোটটা জাতীয় নির্বাচনের সময় একসাথে হোক। অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলেছে যে গণভোটটা আগে হলে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন হোক। এইটাই ছিল আসলে ঐক্যমত কমিশনে সব রাজনৈতিক দলের একটা মত। সেখানে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে না, গণভোটটা আগে না হয়ে গণভোটটা একসাথে হলে ভালো হয়, জাতীয় নির্বাচনের সাথে হলে ভালো হয়। তার মানেটা কি, আমরা যে ঐকমত্য কমিশন যে চূড়ান্ত প্রতিবেদন দিল, সেখানে কিন্তু দুইটা অপশন রাখছেন, এক যে জাতীয় নির্বাচনী গণভোট অথবা এর আগে গণভোটটা হতে পারে। এটার সাথে কি অন্যান্য দলগুলোকে একমত হয়েছে নাকি হয়নি? এটার সাথে আসলে ওই যে বললাম যেটা যে মানে বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারা মূলত গণভোট জাতীয় নির্বাচনের সাথে হোক এই ব্যাপারে তারা একমত। কিন্তু জামাত বা ইসলামী আন্দোলন, এনসিপি বা আমরা যারা আছি তারা ম্যাক্সিমামই আমরা চেয়েছিলাম যে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হোক। তো এই একটা দ্বন্দ্বের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু উনি বলেছিলেন যে যেহেতু একটা মতদ্বৈততা চলছে যে বিএনপি আগে জাতীয় নির্বাচনের সাথে চাচ্ছে গণভোট বা অন্যান্য রাজনৈতিক দল আগে চাইতেছে, সেক্ষেত্রে সরকার একটা সিদ্ধান্ত দিক যে কখন গণভোটটা দিলে সুবিধা হয়। এবং আমার মনে হয় যে এটা খুবই স্বাভাবিক যে বিভিন্ন রাজনৈতিক দলের মত পার্থক্যের মাঝে ইউনূস সাহেবের এই গ্রহণযোগ্যতা কিন্তু আছে যে উনি যদি একটা সিদ্ধান্ত দেন তাইলে সবাই শুনবে। তো আমাদের মতামতটা এরকমই ছিল যে গণভোট সবার সাথে কথা বলে একটা মতৈক্যের ভিত্তিতে যাতে সরকার একটা সিদ্ধান্ত দেয় এবং সবাই এটা মেনে নেয়। এটা কি কোনো সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত? এখনো হয় নাই। আচ্ছা, আমি যদি আরেকটা সাধারণ মানুষের ভিতরে এক ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, যেটা গণভোট আর জাতীয় নির্বাচন, এটার পার্থক্যটা কি আসলে যদি একটু বলেন। আসলে গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্যে বিরাট পার্থক্য আছে। আপনি যদি একটু বিস্তারিত বোঝার চেষ্টা করেন বা আমরা বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে গণভোটটা আসলো কেন। গণভোটের ইস্যুটাই আসলো হচ্ছে জুলাই সনদ যেটা ঘোষণা করা হইলো, এইটা বাস্তবায়ন হবে কিভাবে। তো জুলাই সনদের যেহেতু বাস্তবায়নের একটা পথ হলো যে এটা সংবিধানে যুক্ত করা, এটাকে আইন আকারে দেয়া বা যে সমস্ত সাংবিধানিক কাঠামো নিয়োগ প্রক্রিয়া অন্যান্য ইস্যুতে সবাই একমত হয়েছে, সেই ইস্যুগুলো বাস্তবায়ন কখন শুরু হবে। এই যে প্রায় 6 মাস 7 মাস ব্যাপী একটা আলোচনা চললো, এই আলোচনার তো এমনি চলে নাই। এই আলোচনার একটা প্রভাব তো জনগণের মধ্যে আসতে হবে। তো সেখানে তো আপনারা জানেন যে নিবন্ধন আছে এইরকম সকল রাজনৈতিক দল এবং নিবন্ধনের বাইরে আছে এরকম সকল রাজনৈতিক দল সেখানে ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এই রাজনৈতিক দলগুলো বাদে। তো সেখানে সবার আলোচনার প্রেক্ষিতেই একটা জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি হয়। এখন সবার মধ্যে প্রশ্ন আসছে যে জুলাই সনদ তৈরি হলো, এটা বাস্তবায়নের প্রক্রিয়া কি। এইটা বাস্তবায়নের প্রক্রিয়া তো স্বাভাবিকভাবে জুলাই সনদ যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে এটাকে একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ এটাকে পাশ করা। দ্বিতীয় উপায় হচ্ছে যে গণভোটের মাধ্যমে পাশ করা।
আরেকটা উপায় হচ্ছে সরকার অর্ডিন্যান্স দিয়ে দেওয়া। তো এখন সরকার, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার অর্ডিন্যান্স যদি জারিও করে, তবুও এইটা কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারকে সংসদে পাশ করতে হবে। এখন গণভোটের ইস্যুটা আসতেছে এই কারণেই যেন জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সরকার বাধ্য থাকে। কারণ জনগণের মতামতের প্রেক্ষিতে যখন একটা জিনিস বাস্তবায়ন হবে, তখন পরবর্তী সরকার এটাকে ডিনাই করতে পারবে না, বা এটাকে ফেলে দিতে পারবে না, বা জুলাই সনদকে প্রত্যাখ্যান করতে পারবে না, বা জুলাই সনদের যে সমস্ত ধারায় সবাই একমত হয়েছে, যে সমস্ত জায়গায় একমত হয়েছে, সেগুলো জনগণের একটা বাস্তবায়ন দেখতে পাবে। মূলত গণভোট করার উদ্দেশ্য এইটাই, যে যাতে গণভোটের পরবর্তীতে এই জুলাই সনদটা পরবর্তী সরকার যেন বাধ্য হয় বাস্তবায়ন করতে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বিএনপি ছাড়া আপনি বলছিলেন যে বিএনপি কিন্তু পরবর্তীতে সনদে সই করার পরও তারা বলতেছিল যেখানে এনসিপি কিন্তু সনদে সই করেনি, স্বাক্ষর করেনি, কিন্তু বিএনপি সই করার পর তারা বলছিল যে এই সনদকে উল্টে দেওয়া হয়েছে, নানা ধরনের সংযোজন বিয়োজন করা হয়েছে, যেটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছিল। এই বিষয়টা নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসলে মানে বিএনপি যেটা বলছে এটা একটু অতিরিক্ত বলছে, বিকজ জুলাই সনদ উল্টে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না। বিষয় ছিল যে চার্টারে আমরা সিগনেচার করছি, ওই চার্টারে ওনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই নোট অফ ডিসেন্টটা ছিল, নোট অফ ডিসেন্টটা জুলাই সনদে উল্লেখ করা ছিল, লেখা ছিল। কিন্তু পরবর্তীতে যখন এই জুলাই সনদের ফাইনাল কপি যখন পাবলিশ করা হয়েছে, সেখানে আসলে নোট অফ ডিসেন্ট গুলো নাই। বিএনপি এইটাকেই বলছে যে সনদ উল্টায় দেওয়া হয়েছে, তাদের নোট অফ ডিসেন্টটাকে রাখা হয় নাই বা মুছে দেওয়া হয়েছে। এই বিষয়টাকেই তারা এইভাবে উপস্থাপন করছে যে আসলে উল্টা। কিন্তু যেসব বিষয়ে একমত হয়েছে সেই সব বিষয়ে কোনো পার্থক্য করা হয়নি, সেসব বিষয়ে যথাযথভাবে আছে। শুধু নোট অফ ডিসেন্ট বিএনপি যেগুলো দিয়েছিল সেগুলো নাই। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেছি, গতকালকে আপনি জানেন তিন বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, এবং তারপরে এটা নিয়েও নানা ধরনের আলোচনা হয়েছে যে কি হচ্ছে দেশে, নানা ধরনের, আপনি তো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগে নানা ধরনের মন্তব্য শুরু হয়। আর এই সময় প্রশ্ন উঠছে আসলে এই সরকার কার, মানে এই যে অন্তর্বর্তী সরকার এখন কার, এই ধরনের নানা ধরনের প্রশ্ন ফেসবুকে আমরা দেখতে পাই। আসলে এই আপনি এখন কি বলবেন যে বিএনপি বলতেছে যে এই সরকার, মানে ছাত্ররা বলতেছে আমাদের আর এই সরকার আমাদের কথা শুনছে না, আমরা সরকারকে বানিয়েছি, কিন্তু বিএনপি বলতেছে তাদের কথা শুনছে না, জামাত বলতেছে তাদের কোনো কথা শুনছে না। আসলে এই সরকারটা এখন কারা চালাচ্ছে, এই সরকার আসলে কার কথায় চলছে? এইটা একটা বড় সমস্যা, মানে যে সমস্যাটা আসলে সরকার নিজে থেকেই তৈরি করছে বলতে পারেন। এই কারণে আমরা এই কথাটা বলছি যে সরকার একটা স্থিতিশীল মনস্থির করতে পারছে না। এইটাকে আপনি বলতে পারেন সবচেয়ে জনসমর্থন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সরকার, অথচ সবচেয়ে দুর্বল সরকার। বিকজ আপনি দেখবেন যে সে সবসময় পলিটিক্যাল দলগুলোর একটা সন্তুষ্টি আদায়ের দিকে থাকে। তা আপনি যখন দেখবেন যে বিএনপি কি বলছে তখন আপনার মন খারাপ, জামাত কি বলছে তখন আপনি একটা চিন্তা করছেন, যখন এনসিপি কি বলছে সেদিকে আপনি চিন্তা করছেন। এত চিন্তা করে তো আপনি একটা রাষ্ট্র চালাতে পারবেন না, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় তার স্বার্থ দেখে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার। যার যেখানে স্বার্থের হানি হয় সে তখনই সরকারের বিরুদ্ধে কথা বলে। তো এই কালচারটা, আমাদের ব্যাড কালচারটা আমাদের রাজনীতিতে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত। তার এই প্রতিষ্ঠিত একটা ব্যাড কালচারকেই আরো সরকার ধরেন এটাকে উৎসাহ দিচ্ছে। আপনি যখন দেখলেন যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, সরকার তার সাথে আলোচনা করে, লন্ডন গিয়ে আলোচনা করে এসে একটা ডেট ঘোষণা করলো। তো বিএনপির সাথে যখন আলোচনা করে ডেট ঘোষণা করলো, এরপর জামাত খেপলো, এরপর এনসিপি খেপলো, তারপর দেখলেন যে সরকার আবার তাদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করে আবার। তো আপনি যদি এক একটা রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে চান, তাইলে দিন শেষে আসলে জনগণকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তার মানে কি আপনি একটা জিনিস, এত জনসমর্থন নিয়ে এই সরকার গঠিত হলো, তা এই সরকার কি তাহলে এই দেশ চালাতে ব্যর্থ বলতে পারেন? কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি যে এই সরকারকে মানুষ 5 বছর চাচ্ছে, নানা ধরনের ফেসবুক ক্যাম্পেইনও দেখেছি, কিন্তু এই এক বছর চলতে না চলতে এই সরকার কি তার ব্যর্থতার প্রমাণ দিল? এটা আপনি ব্যর্থতা ব্যর্থতা না বলে আমরা এটাকে অব্যবস্থাপনা বলতে পারি, অথবা আপনি এটাকে বলতে পারেন যে তারা আসলে স্টেবল না। মানে একটা জায়গায় যে আপনি দাঁড়ায় থাকতে না পারাটা, এটা তো স্টেবিলিটির সমস্যা, কঠিন সিদ্ধান্ত নিতে পারছে না।
তো এখন দেখেন যে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয়, তো সরকার তো এগুলোকে ফেস করে। আপনি এখন দেখেন শিক্ষকদের আন্দোলন, রাস্তা বন্ধ না হলে হচ্ছে না। এখন ইবতেদায়ী মাদ্রাসাওয়ালারা আন্দোলন করতেছে, রাস্তা বন্ধ না করলে তাদের দাবি মানা হচ্ছে না। তো এই যে এত আন্দোলন, সরকার তো এগুলো নিয়ে কথা বলতে পারতো। সরকারের তো একটা মানে যে কোনো একটা সার্ভিস পয়েন্টও করতে পারতো, যাদের সমস্যা তারা আসেন, কথা বলি, সমস্যা সমাধান কিভাবে করা যায় অথবা না করা যায় অথবা কতদিনে করা যায়, এটা একটা ফায়সালা দিবে। সে তো এটা করে নাই। প্রথমত সরকারের উচিত ছিল, আমরা মনে করি যে সরকার যখন গঠন করছে তখনই সব রাজনৈতিক দলকে নিয়ে বসে সে কি করতে চায়, সরকার কি করতে চায়, অথবা রাজনৈতিক দলগুলো যে এখন বিএনপি বলছে আমার কথা শুনছে না, জামাত বলছে আমার কথা শুনছে না, এনসিপি বলছে আমার কথা শুনছে না, জনগণ মনে করছে যে সরকার তার চাহিদা পূরণ করতে পারছে না, তাইলে সব রাজনৈতিক দলকে বসায় যদি সেই তার একটা কর্ম পরিকল্পনা সাজাইতো যে হ্যাঁ আমি এই 10টা 5টা 1টা 2টা 3টা 4টা 5টা 10টা কাজ করতে চাই এবং আমি কতদিন আমি সময় পাবো। এখন দেখেন এই সরকারের কিন্তু একটা আনসার্টেনিটিও আছে যে সে কতদিন থাকবে। তাইলে এই সব বিষয়ে যদি সবার সাথে কথা বলে একমত হয়ে একটা একটা করে গ্রাজুয়ালি সে করতে থাকতো, তাহলে আজকের এই কারো ওই কথা এই ধরনের আসতো না যে আমার সরকার না আরেকজনের সরকার না আরেকজনের সরকার। না, আমরাও কিন্তু বারবার আলোচনায় বলেছি যে এই সরকারকে একটু কঠোর হতে, নানা ইস্যুতে যদি আজকে শক্ত অবস্থানে থাকতো তাহলে আমারও মনে হয় না যে আজকে সরকারের এই যে খারাপ সময় যাচ্ছে এই সময়টা আমরা দেখতে পেতাম। আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা হলো যে আপনি জানেন যে সামনে নির্বাচন হবে, শাপলা নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছিল। শেষ পর্যন্ত শাপলা কলি মার্কা হিসেবে পাওয়ার পরেও এনসিপি নানা ধরনের কথা বলছিল যে, এবং এটা নিয়ে নানা ধরনের বিরোধ চলছিল যে কলি দেওয়ার পরেও কোন দল বলছিল যে শাপলা কলি কেন দেওয়া হলো, এই জাতীয় প্রতীক, এই ধরনের নানা সম্মুখীন যখন হলো, আজকে একটা সুরা হলো। আমরা দেখলাম যে নির্বাচন কমিশনে যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা জাতীয় প্রতীক তারা মেনে নিচ্ছেন এবং তারা এই শাপলাকলিতে নির্বাচন করবেন। এই সাথে সাথে আমার প্রশ্ন আসছে, এখন তারা মেনে নিচ্ছেন সেটা না, প্রশ্নটা হলো এই যে আগামী নির্বাচনে কি কোনো জোটের চোখ সামনে দেখতে পাচ্ছেন যে নতুন কোনো জোট হচ্ছে? মানে অতীতের যে রাজনৈতিক জোটের যে অভিজ্ঞতা এবং আমি এই গত কয়েকদিনের যে অভিজ্ঞতা দেখছি, তাতে আসলে হয়তো এইবারের নির্বাচনেও হয়তো জোট হতে পারে, হবে হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের জোট এর এই সংস্কৃতি দীর্ঘদিন থাকবে না। কারণ আপনি দেখতে পান যে এই আমাদের সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর যখন এলাকায় গেছিল তখন একটা নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেখানে তার গাড়ি ভরে হামলা হয়েছে এবং এই হামলার দায় নুরু তখন বিএনপির উপরে চাপিয়েছে, বিএনপি হামলা করছে। আপনারা গতকাল দেখছেন যে আমাদের বিজেপি সভাপতি পার্থ ভাই যখন ওনার এলাকায় একটা বড় শোডাউন করছেন ভোলাতে, সেখানেও বিএনপির সাথে তাদের সংঘর্ষ হয়েছে এবং অনেক লোক আহত হয়েছে। তো এখন ধরেন এইগুলো তো আসলে কোনো জোটের নমুনা তো আমার চোখে পড়ছে না। তো এই ধরনের সম্পর্ক নিয়ে তো জোট আসলে হয় না। আসলে আস্থা বা আস্থার সংকট হইলে আর তো আর তেমন কিছু করার থাকে না। এখন আমার মনে হচ্ছে যে দুইটা জোটের বিষয়ে তো এখন মোটামুটি আলোচনা কিছুটা আছে, যে সেটা হচ্ছে বিএনপির সাথে যারা দীর্ঘ সময় রাজনীতি করছে বা যুগপৎ আন্দোলনে ছিল তাদের একটা জোট, এটা তো মোটামুটি একটা প্রকাশ্য রূপ আছেই। দ্বিতীয়ত যেটা আছে যে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট করছে, সেটারও একটা আলোচনা মাঠে আছে। এই দুই জোটের বাইরে গিয়েও আমরা চেষ্টা করছিলাম যে আমরা বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন রাজনীতি যারা করছে, এনসিপি বা গণ অধিকার, সবাই মিলে একটা জোট করা যায় কিনা, এই ধরনের আলোচনা এখন মাঠে চলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জোটের রাজনীতিটা খুবই কঠিন হবে। এই কারণে আমার বিশ্বাস যে আসলে রাজনৈতিক দলগুলো এই আস্থার সংকটে ভুগছে। এই আস্থার সংকটটা মানে কাটায় না উঠলে তো, একজন আরেকজনের উপরে ভরসা না করলে, বিশ্বাস না করলে তো জোটের রাজনীতি হয় না। আমি আপনার উপর আস্থা না রাখলে, আপনি আমার উপর আস্থা না রাখলে যেমন হয় না, তেমনি ভাবে আসলে আমি কত বড় নেতা, এটা তো আমার ভোট, জনগণের আস্থা, এগুলোর মধ্য দিয়ে প্রমাণ হইতে হবে। তো বিএনপি এর আগে ক্ষমতায় ছিল, তারা মনে করছে যে আমি তো ক্ষমতায় ছিলাম, আমার এত এমপি ছিল এত এমপি ছিল। এটা তো সত্য যে এত বছর ক্ষমতায় থাকার পরে তারা তো আওয়ামী লীগকে তাড়াতে পারে নাই। আবার এইটা যেমন সত্য, তেমনি ভাবে যারা গণ-অভ্যুত্থান করছে তারা মনে করছে যে আমরা শেখ হাসিনাকে তাড়াইলাম, আমরা এত কিছু করলাম, আমার জনগণ আমাদেরকেই ভোট দেবে।
কিন্তু তারা তো আসলে ভোটে কখনো আসে নাই, ভোটও হয় নাই। ভোট হইলে না বোঝা যাবে যে আসলে কে কাকে কতটুকু সাপোর্ট। তাহলে কি আগামী নির্বাচনে আমরা একটু প্রত্যাশা করি না নতুন মুখ দেখতে পাবো? শুধু এই আমরা পুরাতন যে যারা আন্দোলন করছে, যারা মাঠের রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা এই সরকার পরিবর্তন করে ফেললো, এত শক্তিশালী একটা সরকার, সেটাকে আমরা কি এই আগামী নির্বাচনে এটার কোনো প্রতিফলন দেখতে পাবো না? হয়তো কিছু দেখতে পাবেন, হয়তো কিছু দেখতে পাবেন, বিকজ হচ্ছে মানুষের তো নতুনের প্রতি যেরকম চাহিদা, নতুন মানুষ তো আপনি এখন রোডে রাস্তায় গেলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই সে বলবে যে আওয়ামী লীগ বা বিএনপি কে তো আমরা দেখছি, নতুন কিছু চাই। কিন্তু আসলে নতুন আমরা যারা রাজনীতি শুরু করলাম তারাও কিন্তু জনগণকে খুব বেশি আস্থায় আনতে পারছি এই ধরনের হয় নাই। এইটা হয় নাই আমি মনে করি যে একমাত্র কারণই হলো যে এনসিপির নেতাদের ক্ষমতায় যাওয়া অথবা তাদের সাথে ক্ষমতা কেন্দ্রিক বিষয়গুলো জড়ায় যাওয়ার ফলে হয়েছে কি যে এই বিভিন্ন দুর্নীতি বিভিন্ন ইস্যু সামনে আসছে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল নাগরিক সংবাদ বিশ্লেষণে আজকে গণভোট এবং সাধারণ নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। এনসিপি সহ নানা জোট এবং জোটের আগামী নির্বাচনটা কি জোটে যাচ্ছে নাকি কি হচ্ছে সেসব নিয়ে আগামী পর্বে কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।